নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম কিছুক্ষণ। শুনতে থাকুন আজকের গল্প কিছুক্ষণ। উত্তর বিহারের উঁচু হাইওয়ের ধারে পর্তি কাকুরের মাঠটায় মাধোপুরা রিলিফ ক্যাম্প অর্থাৎ ত্রাণ শিবির। অনেকটা জায়গা জুড়ে নতুন তেরপলের অগুন্তি তাঁবু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গোটা শিবির ঘিরে তার কাটার মজবুত বেড়া, সামনের দিকে কাঠের পাল্লা দেওয়া গেট। রিলিফ ক্যাম্পটায় এই মুহূর্তে বাচ্চা কাচ্চা মিলিয়ে 1000 মানুষ রয়েছে। দিন 15 আগে এই অঞ্চলে বড় রকমের দাঙ্গা হয়ে গেছে। 5-6টা গ্রাম ভেঙে চুরে জ্বালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। মারা গেছে দুপক্ষের কম করে 7-8 জন, জখম হয়েছে 20 জন। তাদের অনেকেই এখন ডিস্ট্রিক্ট টাউনের হাসপাতালে। জ্বালিয়ে দেওয়া গায়ের ধ্বংসস্তূপ থেকে হাজারের মতো সন্ত্রস্ত দিশেহারা অসহায় মানুষকে তুলে এনে ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। ত্রাণ শিবির থেকে 20 গজ দূরত্বে সিআরপি অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশের 7-8টা তাঁবু। তাঁবুগুলোর সামনে কটা চার পায়া, সেগুলোর উপরে ঢোলা হাফ প্যান্ট বা লুঙ্গি পরা জন চারেক হান পুলিশ আছোয়ার মতো করে কাত হয়ে আছে। তাদের পাশে বিয়নেট লাগানো রাইফেল, 2টো জিপ আর কালো রঙের জবরদস্ত ভ্যানও সিআরপি তাঁবুগুলোর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। দাঙ্গার 15 দিন বাদেও এখানকার আবহাওয়া বেশ উত্তপ্ত। বাতাসে নানা গুজব উঠছে। উত্তেজনা কমে এলেও সব কিছু স্বাভাবিক হতে এখনও সময় লাগবে। তাই দিবারাত্রি রিলিফ ক্যাম্প পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মোট 18 জনের পুলিশ বাহিনীতে 1000 মানুষের জান প্রাণের জিম্মাদার। তাদের চোখে ধুলো দিয়ে একটা মাছিরও রিলিফ ক্যাম্পে ঢোকবার উপায় নেই। কার্তিক মাস শেষ হয়ে এলো। এই সময়টা সন্ধ্যের পর থেকে ভোর পর্যন্ত এখানে হালকা ধরনের শীত পড়ে। দিনের বেলাটা কিন্তু ভারী চমৎকার, ভারী আরামদায়ক। তখন না ঠান্ডা না গরম। এখন ভর দুপুর, পরিষ্কার ঝকঝকে নীলাকাশের কোথাও এক ফোঁটা মেঘ নেই। ফুরফুরে ভারহীন শুকনো হাওয়া বয়ে যাচ্ছে চরাচরের উপর দিয়ে। আকাশ চিড়ে চিড়ে বুনো টিয়ার ঝাঁক উড়ে চলেছে উত্তর থেকে খাড়া দক্ষিণে। রিলিফ ক্যাম্পের তার কাটার বেড়ার ধার ঘেঁষে অন্যমনস্কর মতো বসে আছে রফিক। তার পাশে তার বিবি ফরিদা। ফরিদার কোলে তাদের মাস চারেকের বাচ্চা। ওরা যেখানে বসেছে সেখান থেকে 25-30 গজ তফাতে অনেকগুলো ঝাঁকড়া মাথা কড়াইয়া গাছ, গা জড়াজড়ি করে রয়েছে। তারপর নয়াঞ্জলির ওধারে উঁচু হাইওয়ে। রাস্তার এদিকে পাটনা। রাস্তাটা একদিকে পাটনা আর একদিকে পূর্ণিয়ায় গিয়ে ঠেকেছে। এই দুপুর বেলায় হাইওয়েতে গাঁগা করতে করতে লরির ঝাঁক ছুটে চলেছে। আর যাচ্ছে মানুষে মালপত্রে আগা পস্তলা ঠাসা দূরপাল্লার বাস, সাইকেল রিক্সা, অটো, টেম্পো, বয়লার বৈশা গাড়ি। এছাড়া রয়েছে মানুষের স্রোত। রফিক হাইওয়ের দিকে তাকিয়ে মানুষ এবং লরি টরি দেখছিল। তার বয়স 27-28, পরনে লুঙ্গি আর আধময়লা হাফ হাতা গেঞ্জি। পেটানো স্বাস্থ্য রফিকের, বোঝা যায় গায়ে খেটে তাকে পেটের দানা জোগাতে হয়। মুখ চোখের দিকে ভালো করে তাকালে আরও টের পাওয়া যাবে রফিক খুবই সাধাসিধে আর ভালো মানুষ গোছের যুবক। তার ভিতর আদৌ কোনো মারপ্যাচ নেই। রফিকের বিবি ফরিদাও প্রায় তারই মতো। শ্যামলা মেয়েটির মুখে পৃথিবীর সবটুকু সারল্য মাখানো। তার পরনে ডোরা কাটা সবুজ শাড়ি, পাতলা নাকের পাটায় সবুজ পাথর বসানো নাকফুল, কানের লতিতে চাঁদির করণ ফুল,
আর হাতে চাঁদির কাংনা। তারও চোখ স্বামীর মতোই হাইওয়ের দিকে ফেরানো। ক্যাম্পের ভেতর রফিকদের পেছন দিকে আরও অনেক মেয়ে পুরুষ দেখা যাচ্ছে। এদের মধ্যে পর্দা নিয়ে তেমন কড়াকড়ি নেই। ফরিদা একসময় জিজ্ঞেস করে, আর কতদিন আমাদের এখানে আটকে থাকতে হবে? এই প্রশ্নটা রোজই কয়েকবার করে থাকে সে। আসলে তার কাঁটার ঘেরের ভিতর তাঁবুর নিচে কয়েকদিন মতো দিন কাটাতে তার ভালো লাগছিল না। রফিকও এই ব্যাপারটাই ভাবছিল। প্রশ্নটার উত্তর তারও জানা নেই। ক্যাম্পে থাকতে থাকতে তার দম বন্ধ এসেছে। গোড়ার দিকে তার কাঁটার গণ্ডির বাইরে এক পাও বেরোবার হুকুম ছিল না। ইদানিং দিন কয়েক হাইওয়ে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে, কিন্তু হাইওয়ে পেরিয়ে ওধারে পা বাড়ালেই সিআরপি তাঁবু থেকে গম্ভীর ভারী গলায় হুঁশিয়ারি ভেসে আসে, মত যাও। রফিক হতাশ ভঙ্গিতে দুহাত উল্টে দেয়। বিবিকে বলে, কোন জানে। ফরিদা কি বলতে যাচ্ছিল তার আগেই হঠাৎ দেখা যায় হাইওয়ে থেকে 20-30টি মানুষের একটি দল নয়ানজুলির কালভার্ট পেরিয়ে এসে ক্যাম্পের সামনের কড়াইয়া গাছগুলোর তলায় বোঁচকা বোঁচকি শুদ্ধ হুড়মুড় করে বসে পড়ে। না খেতে পাওয়া হাতে চেহারা তাদের। বোঝা যায় অনেক দূর থেকে বেশ কিছুদিন ধরে পায়ে হেঁটে তারা আসছে। তাদের চোখে মুখে অসীম ক্লান্তি আর কষ্টের ছাপ। দলটার ভেতর একটা রোগা মরকুটে বাচ্চা তার স্বাস্থ্যহীন খয়াটে চেহারার মায়ের কোলে সমানে চেঁচিয়ে যাচ্ছে। এছাড়া বাকি সবাই একেবারে চুপ। কথা বলার মতো শক্তিটুকুও বুঝিবা তাদের শরীরে অবশিষ্ট নেই। ওদিকে সিআরপি তাঁবুগুলোতে একেবারে হুলস্থুল বেঁধে যায়। দাঙ্গার উত্তেজনা কমে আসার পর আজকাল আর্মড গার্ডরা নিয়মিত নজরদারি করে গেলেও একটু ঢিলেও দিয়েছে। দুপুরে পাহারা দিতে দিতে খানিকটা ঘুমিয়ে নেয় তারা। আর সেই ফাঁকে অঘটনটা ঘটে গেছে। হতচারা চেহারার মানুষগুলো আচমকা ক্যাম্পের সামনে এসে বসে পড়েছে, অথচ উপর থেকে ত্রাণ শিবিরের ধারে কাছে বাইরের লোকজনকে ঘেঁষতে দেবার অর্ডার নেই। আলস্য এবং দুপুরের উৎকৃষ্ট ভোজনের পর এই পরিপাটি নিদ্রাটি ফলকে মাটি হয়ে যায় আর্মগার্ডদের। শটান উঠে দাঁড়িয়ে রাইফেল হাতে হাই হাই করতে করতে হাবাতেদের কাছে দৌড়ে আসে। হাতের রাইফেলগুলো আকাশের দিকে তুলে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করতে থাকে, উচ্চরের চৌবা ভাগি আসে, ভাগাবি। হাওয়াতে মানুষের গোটা দলটা মুহূর্তে ভয়ে কুঁকড়ে যায়। মায়ের কোলে যে রুগ্ন বাচ্চাটা আর পাঁজরা ফাটিয়ে একটানা কেঁদে যাচ্ছিল, সেও একেবারে থেমে গেছে। নলের ভেতর থেকে বছর 30-এর একটি যুবক, তার নাম গনুয়া, হাত জোড় করে উঠে দাঁড়ায়, বলে, হুজুর, আমরা 7 রোজ হাঁটতে হাঁটতে আসছি, গায়ে আর তাকত নাই। স্ট্রিপ দুপারটা এখানে থাকবো, সুরজ ডোবার আগেই চলে যাব। কৃপা করে 2-4 ঘন্টা থাকতে দিন। গনুয়ার কাকতি মিনতিতে কিছুটা কাজ হয়। আর্মগার্ডরা গোটা দলটাকে ধীরে ধীরে একবার দেখে নেয়। বাচ্চা টাচ্চা সমেত সবগুলো মেয়ে পুরুষ তটস্থ হয়ে আছে। সিআরপিদের একটা বড় রকমের দুশ্চিন্তা হলো, আবহাওয়া এখনও যেমন গরম হয়ে আছে, তাতে বাইরের দাঙ্গাবাজরা রিলিফ ক্যাম্পে হামলা চালাতে পারে। কিন্তু এইসব কমজোর ভুখা অতি নিরীহ লোকগুলোর পক্ষে কারুর চামড়ায় সামান্য একটা আঁচড় কাটারও যে ক্ষমতা নেই তা বলে না দিলেও চলে। একটা আর্মগার্ড গলার স্বর খানিকটা নরম করে বলে, কোনো ঝামেলা করবি না তো? নেহি হুজুর। গনুয়া মাথা ঝুঁকিয়ে বলে। রিলিফ ক্যাম্পের দিকে আঙুলটা বাড়িয়ে আর্মগার্ডটা এবার বলে, ওদের দিকে এক কদম বাড়ালে কিন্তু গুলি চালিয়ে বিলকুল মাথা উড়িয়ে দেব। হ্যাঁ, মনে থাকবে? গাছতলা থেকে এখনই উঠে যেতে হবে না,
সেটুকুই যথেষ্ট। পুলিশের করুণায় গোটা দলটা একেবারে কৃতার্থ হয়ে যায়। গনুয়া এবার মাথা প্রায় মাটিতে মিশিয়ে দিয়ে বলে, মনে থাকবে হুজুর, মনে থাকবে, জরুর মনে থাকবে। গার্ডরা আরও বার কয়েক হুঁশিয়ারি দিয়ে ফিরে যায়। গিয়েই তৎক্ষণাৎ চৌপায়াগুলোতে ফের গা এলিয়ে দেয়। দিবানিদ্রায় যে ব্যাঘাতটুকু ঘটেছিল তা পুষিয়ে নিতে হবে। যে বাচ্চাটা কিছুক্ষণ আগে চেঁচিয়ে চেঁচিয়ে কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল, সেই বুঝিবা ভবিষ্যৎ দ্রষ্টা। জন্মের সঙ্গে সঙ্গেই জেনে ফেলেছে পৃথিবীতে বেঁচে থাকতে হলে পুলিশকে ভয় পেতেই হয়। গার্ডরা চলে যাবার পর সে নতুন উদ্যমে কান্না জুড়ে দেয়। মনুয়া এতক্ষণ গার্ডদের সঙ্গে কথা বলছিল। এবার সে বাচ্চাটার মায়ের পাশে গিয়ে বসে বিরক্ত মুখে বলে, ঈদের ছোবাটা চিল্লিয়ে চিল্লিয়ে মাথা ধরিয়ে দিলে, থামাওটাকে, থামাওটাকে লুচিমা। বাচ্চাটার মা অর্থাৎ লচিমা গনুয়ার ঘরবালি। তার শরীরে মাংস বলতে প্রায় কিছুই নেই। সমতল বুক, মাথায় জট পাকানো রুক্ষ চুল, হলদেটে চোখ। সে বলে, চিল্লানি থামাবো কি করে? ভুকে কাঁদছে, জানো না? 3 রোজ আটা গুলে খাইয়ে রেখেছি, আজ তো আটাও নেই বলে একটা শুকনো স্তন বাচ্চাটার মুখে গুঁজে দেয়। কিন্তু 2-1টা টান দিয়ে আবার চেঁচাতে শুরু করে বাচ্চাটা। না, মায়ের বুকে 1 ফোঁটা রসও নেই। 2 কান হাত দিয়ে চেপে গলার শির ছিঁড়ে চিৎকার করে গনুয়া, কোয়ার ছোয়াটাকে গলা টিপে খতম করে দে, চিল্লানি আর ভালো লাগে না। লচিমা বলে, গলা টিপতে হবে না, ওর জন্য যদি কিছু জোগাড় করতে না পারো, আজই ওর মত হয়ে যাবে। অপরিসীম নির্দেশে বাচ্চার লচিমাকে একবার দেখে নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় গনুয়া। আরও খানিক্ষণ কাঁদবার পরে নিস্তেজ হয়ে চুপ করে যায় বাচ্চাটা। এদিকে দলের অন্য লোকজনেরা পোটলা পুটলি খুলে যৎসামান্য যে খাদ্যটুকু এখনো বাঁচিয়ে রাখতে পেরেছে, যেমন রামদানা সেদ্ধ, লিট্টি বা ঘাটো, বের করে খেতে শুরু করে। লচিমাদের খাবার দাবার কাল রাতেই ফুরিয়ে গিয়েছিল। আজ সকাল থেকে তাদের উপোস শুরু হয়েছে। যতক্ষণ না নতুন করে খাদ্যবস্তু জোগাড় করতে পারছে, জলই তাদের একমাত্র ভরসা। লচিমা এবং গনুয়া যেখানে বসেছে সেখান থেকে মাত্র 10 গজের মতো দূরে তার কাটার বেড়ার ওধারে এখন রফিকরা বসে আছে। উত্তর থেকে আসা মানুষের দলটাকে আগাগোড়া লক্ষ্য করে যাচ্ছিল তারা। রফিক খুবই মিশুকে এবং আলাপি ধরনের। সে হঠাৎ ডেকে ওঠে, এ ভাইয়া। গনুয়া চমকে মুখ ফেরায়। তার সঙ্গে চোখাচোখি হতে একটু হাসে রফিক। জিজ্ঞেস করে, তোমরা কোত্থেকে আসছো? অনির্দিষ্টভাবে উত্তর দিকে আঙুল বাড়িয়ে নাড়তে নাড়তে গনুয়া বলে, উধর जानकीपुरा गांव है, सुना है वही नाम? কিছুক্ষণ চিন্তা করে রফিক বলে, नहीं, बहुत दूर। हाँ, कितने दूर? খানিক চিন্তা করে গনুয়া বলে, होगा लगभग 60-65 মাইল। রফিক কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপরে বলে, এতে আপনি গাঁও ছেড়ে কোথায় চলেছ? টাউন, অর্থাৎ টাউনে। কেন? গনুয়া এবার যা উত্তর দেয় তা এই রকম। তাদের জানকীপুরা অঞ্চলে এবছর প্রচণ্ড বন্যা হয়েছে। সমস্ত মাঠঘাট পুরো 1.5 মাস 4 হাত জলের তলায় ডুবেছিল। ফলে চাষবাস কিছুই হয়নি। গনুয়ারা ভূমিহীন ক্ষেতমজুর। চাষ নেই তো তাদের কামাইও নেই। কামাই না থাকলে পেটের দানা জুটবে কোত্থেকে? তাদের মতো মানুষের ঘরে সোনা দানা, ধান, গেহूं এমন কিছুই জমানো থাকে না যা দিয়ে খরা বা বন্যার মতো দুঃসময় কাটিয়ে উঠতে পারে। গ্রামে চাষ ছাড়া অন্য কোনো কাজও নেই।
কতদিন আর উপোস করে থাকা যায়। তাই স্ত্রী প্রাণে বাঁধবার জন্য জানকীপুরা ছেড়ে কাজকর্মের খোঁজে গনুয়ারা পূর্ণিয়া বা কাটিহারে চলেছে। তাদের বিশ্বাস শহরে গেলে কামাইয়ের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। জানকীপুরার হাভাতে দুঃখী মানুষগুলোর জন্য এক ধরনের কষ্টবোধ হতে থাকে রফিকের। সংশয়ের গলায় বলে, সচমুচ সচমুচ কামাইয়ের ব্যবস্থা হবে তো? মনুয়া বলে, हो जाएगा मालूम होता, अब भगवान का मर्जी। খানিক্ষণ চুপচাপ, তারপর গনুয়া জিজ্ঞেস করে, एगो बात पूछेगा भैया? रफिक बोले, हाँ हाँ जरूर। तुम लोगों कौन गांव का रहने वाला? नौसेरगंज का। बहुत दूर? नहीं, नजदीक है हमारी को गांव। ज्यादा से ज्यादा 1-1.5 मील होगा। গনুয়া এবার অসীম বিস্ময়ে মাধবপুরা রিলিফ ক্যাম্পটাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করে। তারপর বলে, এত কাছে তোমাদের গাঁও? তাহলে তাহলে নিজেদের ঘর ছেড়ে তাঁবুতে এসে আছো কেন? তৎক্ষণাৎ উত্তর দেয় না রফিক। তার কপাল কুঁচকে যায়, মুখে কঠোরতা ফুটে ওঠে। সে বলে, তোমরা কিছু জানো না? নেহি নেহি ভাইয়া, কিছু শোনোনি? কিছুক্ষণ চিন্তা করে গনুয়া বলে, सुना है यहाँ थोड़ा कुछ झमेला हुआ, बहुत आदमी मर गया, घर जल गया। রফিক উত্তর দেবার আগে আচমকা কয়েকজন সমস্বরে চেঁচিয়ে ওঠে, मर गया नहीं, जान से मार दिया, 8-10 को गांव जलाकर मिट्टी में बराबर कर दिया। हम लोगों का गांव, हम लोगों का आदमी। চমকে ঘাড় ফিরিয়ে তাকায় রফিক আর গনুয়া। কখন যে রফিকের পিছনে ক্যাম্পের কটা লোক এসে দাঁড়িয়েছে লক্ষ্য করেনি তারা। লোকগুলোকে ভয়ানক হিংস্র দেখাচ্ছে। তাদের চোখ মুখ তীব্র ঘৃণায়, বিদ্বেষে আর রাগে গনগন করছে। লোকগুলো এবার রফিকের দিকে তাকিয়ে হাত পা ঝাঁকিয়ে হুমকে ওঠে, ওই আদমিটার সঙ্গে কি বকর বকর করছিস? বন্ধ কর বকওয়াস, উঠে আয়। রফিক তাদের শান্ত করবার চেষ্টা করে। আরে ভैया, এর কি কসুর? গরিব দুঃখী আদমি অনেক দূরের গাঁও থেকে 60-65 মাইল হাঁটতে হাঁটতে আসছে, বহুত রোজ। রফিককে থামিয়ে দিয়ে একটা কম বয়সের যুবক চিৎকার করে ওঠে, ওর কসুর নেই, লেকিন ওর জাত ভাইরা তো আমাদের গা জ্বালিয়েছে, মানুষ মেরেছে। কারা কসুর করলো আর কার উপর তোমরা গুস্সা করছো? এ ঠিক নেই। যুবকটি তার গলা আরো কয়েক পর্দা চড়িয়ে দেয়। চুপ হো যা সালে। চেঁচামেচি হইচই যখন চলছে সেই সময় রিলিফ ক্যাম্পের ভিতর থেকে আরও কিছু মানুষ দৌড়ে চলে আসে। একটি বৃদ্ধ মানুষ, তার চুল দাড়ি ধপধপে, পিঠ বয়সের ভারে খানিকটা বেঁকে গেছে। উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করে, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? সেই যুবকটি উত্তেজিত ভঙ্গিতে কিছু বলতে যাচ্ছিল। তার আগে রফিক উঠে এসে বয়স্ক লোকটির সামনে দাঁড়ায়, বলে, আনোয়ার চাচা, আগে আমার কথাটা শুনুন। বোঝা যায় মৃতটি ত্রাণ শিবিরের লোকজনের মুরব্বী, সবাই তাকে মেনে চলে। সে বলে, ঠিক আছে বলো। যুবকটি উদ্ধতভাবে এগিয়ে এসে হাওয়ায় হাত ছুঁড়তে ছুঁড়তে বলে, না না, আমি আগে বলি। মৃতটি ঠান্ডা মাথার মানুষ। একবার রফিক, একবার যুবকটির দিকে তাকিয়ে ধীরে ধীরে রফিককে বলে, তুই বল বেটা, তুই বল। সমস্ত ঘটনাটি আগাগোড়া উত্তেজনা শূন্য শান্ত ভঙ্গিতে বলে যায় রফিক। সব শুনে বৃদ্ধ বলে, ঠিক বাত। মনুয়াদের দেখিয়ে সেই যুবকের উদ্দেশ্যে বলে, ওদের কোনো দোষ নেই, এক আদমি কসুর করেছে বলে আরেক আদমির গলা কেটে ফেলতে হবে? এ কি রকম কথা? যা যা, তোরা এখান থেকে যা,
ঝামেলা উমেলা মত কর। মৃতের কণ্ঠস্বর একটি বিশেষ পর্দার উপরে ওঠে না। মহলার ধরনে উগ্রতা বা অসহিষ্ণুতা নেই, তবু তারই মধ্যে এমন এক কর্তৃত্ব আর দৃঢ়তা রয়েছে যা অমান্য করবার সাহস বা ক্ষমতা এই মাধবপুরা রিলিফ ক্যাম্পের একজন বাসিন্দারও নেই। যুবক এবং অন্য যারা মারমুখী হয়ে তেড়ে এসেছিল তারা অবদ্ধ চাপা গলায় গজগজ করতে করতে দূরে চলে যায়। ওধারে চেঁচামেচি শুনে চার পায়ায় শুয়ে যে আর্মগার্ডরা দ্বিতীয় দফার দিবানিদ্রা দিচ্ছিল হঠাৎ ধর্মর করে উঠে বসে, গলা চড়িয়ে চেঁচিয়ে বলে, কা হুয়া রে, এ তো চিল্লাচিল্লি কেন? হ্যাঁ, নিদ্রা দিলে চৌপট করে। মৃত হাত তুলে আর্মগার্ডদের আশ্বস্ত করে, কিছু হয়নি সিপাহীজিরা, আপনারা ঘুমন। বহুত আচ্ছা, বহুত আচ্ছা চাচাজি, আপনি দেখবেন কোনো রকম ঝঞ্ঝাট উঞ্ঝাট যেন না হয়। দেখব। মৃতের দাড়িগোফের জঙ্গলের ভেতর মৃদু হাসি ফুটে ওঠে। আর্মগার্ডরা জানে মৃতটি খুবই শ্রদ্ধেয় এবং প্রভাবশালী। তার উপর রিলিফ ক্যাম্পের সাময়িক দায়িত্ব চাপিয়ে দিয়ে তারা ফের চার পায়াতে শরীর এলিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সাদা ঘুমটি চোখের পাতায় নেমে আসে। বৃদ্ধ এবার কনুয়াতে দিকে এগিয়ে এসে সেই উত্তেজিত যুবকদের দুর্ব্যবহারের জন্য যথেষ্ট আক্ষেপ করে বলে, মনে দুঃখ আর রাগ পুষে রেখো না বেটা। দাঙ্গায় মানুষ মরেছে, ঘাও চলেছে, সব ফেলে তাঁবুতে এসে সিপাহীদের পাহারায় থাকতে হচ্ছে, তাই কারোর মাথার ঠিক নেই। বৃদ্ধ একেবারে বাপ চাচার মতো, তার সহৃদয় সস্নেহ ব্যবহারে দিশেহারা হয়ে পড়ে গনুয়া। বলে, নেহি নেহি, আমরা বহুত ছোটা মোটা আদমি, রাগ দুঃখ কিছুই পুষে রাখবো না। সে আরও জানায়, রোদের তেজ পড়লে তারা চলে যাবে, তখন এখানকার কথা মনেও থাকবে না। ঠিক হ্যাঁ, তোমরা আরাম করো, আমি চলি। বলে আস্তে আস্তে ক্যাম্পের ভেতর দিকে চলে যায় বৃদ্ধ। এই মাত্র যা ঘটে গেল তাতে আবহাওয়াটা ভারী হয়ে উঠেছে। যদিও বৃদ্ধের জন্য উত্তেজনা আর নেই, তবু কিছুক্ষণ চুপচাপ কেটে যায়। বৃদ্ধ চলে যাবার পর ফের রফিক তার কাটার ওধারে তার সেই জায়গাটিতে বসে পড়েছে। ফরিদা তার বাচ্চাটাকে নিয়ে আগের মতোই বসে আছে। খানিকক্ষণ অস্বস্তির মধ্যে কাটিয়ে একসময় দ্বিধান্বিতভাবে রফিক ডাকে, এ ভাইয়া। গনুয়া বুঝিবা এই ডাকটার জন্যই কান খাড়া করেছিল। দ্রুত মুখ তুলে বলে, বলো। দেখো তো কি হুজুত হয়ে গেল। সচমুচ তুমি গুসা করনি তো? আরে নেহি নেহি, বুড়া চাচাকে তো বললাম। বলে কিছুক্ষণ কি যেন ভাবে গনুয়া, তারপর বলে, এক বাত পুছেগা ভাইয়া? রফিক বলে, হ্যাঁ পুছো না। এখানে দাঙ্গা বাঁধালো কারা? ভীষণ হকচকিয়ে যায় রফিক। তারপর হাত দুটো উল্টে দিয়ে বিমর্ষ মুখে বলে, কোন জানে, কোন জানে, ছোড়ো বাত, যে হুয়া সো হুয়া, ওসব ভাবলে মন খারাপ হয়ে যায়। আস্তে আস্তে মাথা নাড়ে গনুয়া। সে কি বলতে যাচ্ছিল, তার আগেই হঠাৎ লছিমার কোলে তাদের সেই বাচ্চাটা আবার গলা ফাটিয়ে কান্না জুড়ে দেয়। এতক্ষণ ঝিমিয়েছিল সে, নতুন করে কাঁদার মতো খানিকটা শক্তি হয়তো এতক্ষণে জোগাড় করে ফেলেছে। বিরক্ত চোখে নিজের রোগা কঙ্কালসার আওরাত্রির দিকে তাকিয়ে গনুয়া চেঁচায়, বুঝছরের চেওয়া, ফের চিল্লাচিল্লি শুরু করলে? থামা, থামা এটাকে, থামা। বলে রফিকের দিকে তাকায়, কে কে আছে তোমার? ফরিদা এবং তাদের ছেলেকে দেখিয়ে রফিক বলে, ওহি বিবি আর লড়কা। এই কই লড়কা তোমারা? হ্যাঁ। এদিকে লছিমা বাচ্চাটাকে নিয়ে একেবারে নাস্তানাবোধ হয়ে যাচ্ছিল।
গায়ে কিছু নেই বাচ্চাটার, শুধু সরু পলকা হাড়ের উপর পাতলা ময়লা চামড়া জড়ানো। ওই শরীরে যেন তেজি ঘোড়া শক্তি নেমে আসে, লছিমাকে লাথি মেরে খিমচে বিধ্বস্ত করতে থাকে। সেই সঙ্গে ধারালো সরু গলায় চিরের মতো একটানা চিৎকার। ফের হিংস্র ভঙ্গিতে লছিমার দিকে ঘুরে বসে গনুয়া, বলে, দে দে আমার হাতে জানোয়ারের বাচ্চাটাকে, গলা টিপে বিলকুল খতম করে দিই। বাচ্চাটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে আনার জন্য গনুয়া উঠতে যাচ্ছিল। রফিক উদ্বিগ্ন মুখে বলে ওঠে, আরে ভাইয়া, बैठो बैठो। কি হয়েছে তোমার বাচ্চাটার? এত গুসা করছে কেন? হঠাৎ দু হাতে মুখ ঢেকে ভেঙে পড়ে গনুয়া, ভারী গলায় বলে, ভুক ভাইয়া ভুক, খরচ আটা গুলে খাইয়ে রেখেছিলাম, এখন আর তাও নেই। আর ওর মায়ের চেহারার হাল তো দেখছো, বুকে এক মুঠ দুধ নেই। কা করে, আমার বাচ্চাটা না খেয়েই মরে যাবে বলে অসহায়ভাবে কাঁদতে থাকে। ফরিদা এতক্ষণ একটাও কথা বলেনি, চুপচাপ সব দেখে যাচ্ছিল। এবার রফিকের কাছে এগিয়ে এসে নিচু গলায় তাকে কিছু বলে। অবাক বিষয় স্ত্রীর দিকে কয়েক পলক তাকিয়ে থাকে রফিক। তার চোখ মুখ কালো হয়ে ওঠে। তারপর দ্রুত তার কাটার বেড়ার কাছে গিয়ে সে বলে, भैया তোমার লড়কাকে একবার তাও তো। ব্যাপারটা এমনই অভাবনীয় এবং আকস্মিক যে অনেকক্ষণ হতভম্ব হয়ে থাকে গনুয়া। রফিক তাড়া লাগায়, কি হলো, দাও, ঘাবড়াও মাত, তোমার লড়কাকে আমরা ছিনিয়ে নেব না, দাও দাও, বহুত রোতা হ্যায় লড়কা, এমন কাঁদলে সিনা ফেটে যাবে। অদ্ভুত ঘোরের মধ্যে গনুয়া লছিমার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে তার কাঁটার বেড়ার উপর দিয়ে রফিককে দেয়। আর ফরিদা নিজের ছেলেকে রফিকের কাছে রেখে গনুয়ার ছেলেকে নিয়ে দূরে ঘন ঝোপঝাড়ের আড়ালে চলে যায়। কিছুক্ষণ পর যখন ফিরিয়ে আনে, বাচ্চাটার কান্নাকাটি আর নেই। এখন তার পেটটি ভরা, হাত পা নেড়ে নেড়ে সে খেলছে। আগের মতোই হস্তান্তরিত হতে হতে বাচ্চাটা ফের লছিমার কাছে ফিরে যায়। কৃতজ্ঞ গনুয়া আর লছিমা হাত জোড় করে গভীর গলায় বলে, বহনজি, তুমি আমাদের লড়কার জান বাঁচালে, তোমাদের ভালাই হবে, বহুত ভালাই। ফরিদা উত্তর দেয় না, তবে রফিক বলে, ও কিছু না, বাচ্চাটা চোখের সামনে মরে যাবে তাই কখনো হয়? কভি নেই। বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশের গা বেয়ে খানিকটা নেমে গেছে, সেই সময় গনুয়ারা পোঁটলা পুঁটলি গুছিয়ে উঠে পড়ে। তার কাটার বেড়ার কাছে গিয়ে রফিকদের উদ্দেশ্যে বলে, ভাইয়া, বহনজি, যেতে রোজ বেঁচে আছি তোমাদের কথা মনে থাকবে, তোমাদের কৃপা ভুলবো না। গনুয়ারা একটু পরে হাইওয়েতে গিয়ে ওঠে। হাঁটতে হাঁটতে পিছন ফিরে বারবার সে তাকায়। রফিক আর ফরিদা রিলিফ ক্যাম্পের তার কাটার বেড়ার কাছে দাঁড়িয়ে পলকহীন তাদের দিকেই তাকিয়ে আছে। শেষ হলো আজকের গল্প, শ্রী প্রফুল্ল রায়ের লেখা চমৎকার একটি ছোট গল্প কিছুক্ষণ। বৃহত্তর মানবতার গল্প, খুব সুন্দর একটি গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের কেমন লাগছে, আমার গল্প নির্বাচন আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আর হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন
আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।